Good evening, viewers. This is Yanka Kekrazan Yosono, and you're now watching Hornbill TV's Northeast Express. The Tripura government has presented a budget of Rs 32,04,000 to 42,000 crore for the financial year 2025 to 2026, marking a significant 20% increase for the previous year's budget of Rs 27,804.67 crore. Addressing the media on Sunday, BJP spokesperson Subrata Chakraborty emphasized that the budget was crafted with a focus on the welfare of the state's marginalized communities. Increased focus on healthcare and welfare, the health sector has received a significant boost with an allocation of Rs 1,948.69 crore, increased 12.89% compared to the 2024 to 2025 financial year. Chakraborty also highlighted the government's commitment to empowering women through the newly announced Mukhyamantri Kanya Vivaha Yojana, a welfare scheme aimed at supporting the marriage expenses of daughters from Antyodaya families. Relief for government employees, a significant move benefiting government employees and teachers. Chief Minister Dr. Manik Saha announced a 3% hike in the dearness allowance with the immediate effect. The decision has been welcomed by employees across the state, with substantial allocation for social welfare healthcare benefits. The 2025 to 2026 budget reflects the government's focus on inclusive development and economic progress in Tripura. পরিকল্পনা নিয়ে কাজ করছেন সেগুলি আপনাদের জানা আছে। এই বাজেটে যেটি বিশেষ উল্লেখযোগ্য রয়েছে মুখ্যমন্ত্রী শস্য শ্যামলা যোজনাকে, যাতে করে উন্নত ফলনশীল উচ্চ ফলনশীল জাতের ফসল চাষ তারা করতে পারেন, যাতে তাদের লাভ অনেক বেশি হয়, অনেক বেশি অর্জন করতে পারেন, সেই জন্য তার জন্য অর্থ বরাদ্দ এখানে রয়েছে। তাছাড়া মৎস্য চাষ থেকে শুরু করে সমস্ত জায়গায় এখানে কিন্তু নতুন নতুন অনেক প্রস্তাব রয়েছে। ইনফ্রাস্ট্রাকচার বরাবর রাজ্য সরকার যখন থেকে রাজ্যে 2018 সালে সরকার প্রতিষ্ঠিত হয় বিজেপি, ইনফ্রাস্ট্রাকচারকে টপ প্রায়োরিটি দেওয়া হয়েছে। সে রেলওয়ে হোক, হাইওয়ে হোক কিংবা এয়ারওয়েজ হোক, অন্যান্য ক্ষেত্রে। এবারও 5টি নতুন মোটর স্ট্যান্ড নির্মাণ, 2টো ফ্লাইওভার, একটি আগরতলা একটি উদয়পুরে, এবং সেই সঙ্গে আমরা যেটাকে দেখি যে 2018 সালের আগে রাজ্যে পানীয় জলের সংযোগ ছিল 3.18%। 100% বাড়িতে পানীয় জল সংযোগের জন্য এই বাজেটে, এই অর্থবর্ষে 568টি গভীর নলকূপ, 1114টি ক্ষুদ্র গভীর নলকূপ, 284টি ইনোভেটিভ প্ল্যান্ট এবং 3টি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ হতে চলেছে। দেখুন, আমি যে মানবিক সরকার বলছি, আমাদের বহু লোক, যেহেতু আগরতলা রাজধানী, ত্রিপুরার বহু প্রান্ত থেকে ছেলে মেয়েদের পড়াশোনার জন্য, চিকিৎসার জন্য, বিভিন্ন কারণে একদিনের জন্য এলেন, দেরি হয়ে গেল, যেতে পারছেন না, এখানে কোথায় থাকবেন জানেন না, ঠিকানা নেই, তাদের জন্য ভারত মাতা ক্যান্টিন চালু করতে চলেছেন রাজ্য সরকার, যাতে করে বিভিন্ন জেলা থেকে যারা আসছেন নাগরিকরা, তারা সুলভ মূল্যে সেখানে থাকতে পারেন, রাতের আহার পেতে পারেন এবং সম্পূর্ণ নিরাপদে তারা যাতে সেখানে রাত্রি যাপন করতে পারেন, তার সম্পূর্ণ ব্যবস্থা রাজ্য সরকার করছেন। এত কিছু নতুন প্রস্তাবের পরও সমাজের সর্বস্পর্শী সব অংশ, ডিপার্টমেন্টগুলির কথা আমি বললাম না, এখানে প্রত্যেক ডিপার্টমেন্টের জন্য বাজেট 9.5% থেকে শুরু করে 16% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম, যেখানে যেটা প্রয়োজন। তো এত কিছুর পরেও আমরা দেখলাম গতকাল আশ্চর্যজনক ভাবে চর্বিত চর্বণ করে চলেছেন বিরোধীরা, সে হোক সিপিএম হোক কংগ্রেস, যারা এই রাজ্যটাকে অনুন্নয়ন, তোষণ, শোষণ, বঞ্চনার মাধ্যমে দীর্ঘদিন ক্ষমতা দখল করেছিল এবং এটাকে পাথেয় করেই যারা ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল, এদেরকে মানুষ যখন উৎখাত করেছে এবং রাজ্যের সরকার যখন সর্বব্যাপী সর্বস্পর্শী অন্তোদয় থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সকলের জন্য কাজ করে চলেছেন, তা দেখে, উন্নয়ন দেখে তাদের চোখ ধাঁধিয়ে গেছে। তারা বলছেন এই বাজেটে দিশাহীন। আসলে নিজেদের রাজনৈতিক জমি হারিয়ে
তারা নিজেরা দিশাহীন হয়ে পড়েছেন, অন্ধ ধৃতরাষ্ট্রের মতন অন্ধকূপে জীবনযাপন করছেন। তার জন্যই গণবর্জিত ওই সমস্ত রাজনৈতিক দল জনকল্যাণকামী, সংস্কারমুখী, উন্নয়নকামী বিকশিত ত্রিপুরার যে বাজেট পেশ হলো তাকে তারা এইভাবে সমালোচনা করছেন। আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণের কাছে আমরা আবারও বলবো, এই সরকার একটা জবাবদিহি সরকার হিসেবে কাজ করছে। এই সরকার প্রত্যন্ত থেকে শুরু করে সমতল পর্যন্ত মানুষের জন্য সমান বিকাশের মাত্রায় কাজ করছে, সমস্রোতে যাতে বিকাশ হয় তার কাজ করছে। এই সরকার Security forces conducted a raid at the Kurai unit of Arambai Tengol in Imphal East District following an altercation with the proscribed outfit United Nation Liberation Front, Pambai. Police said some unknown persons suspected to be from Arambai Tengol 80, numbering about 15 by 20, entered the residence of alleged functionary of UNLFP, namely Irengbam Nanda Kumar Singh, 56, at Kongpal, Chigambam, Lekai. A fight took place among them in which 4 UNLFP cadres got blunt injuries due to the sticks. Reports of firing of 5 rounds from both sides has also been reported, prompting teams of security forces to rush in the spot, police added. 4 UNLFP cadres were detained and were taken to hospital for treatment and are currently reported to be free from any danger and have only blunt injuries, not gunshots, police said. As a follow-up action, hours after the incident, security forces conducted a raid at the office of Arambai Tengol Unit 17, Kurai in Imphal East District, during which 3 or 4-wheeler, 4 hunting boots, 15 grams of suspected heroin, 8 BP plate, 2 light BP plate fiber, 3 wireless handset and incest bayonet, 2 303 bayonet, 2 sword incriminating documents and other articles were recovered, police added. A broker was caught red-handed at Silchar Medical College Hospital while attempting to sell dialysis equipment to a patient on Saturday during a covert operation on the 3rd floor of the medicine department. Deputy Superintendent Dr. Rituraj Thakuria apprehended a notorious broker named Yadum Tanti. From a bag in his possession, Dr. Rituraj Thakuria seized central venous line equipment along with several visiting cards from pharmacies and diagnostic centers. মেডিকেলে এই দালালিয়া প্রায় আমাদের কানে এগুলো খবর আসে। তো রোগীর আত্মীয় স্বজনরা যদি সঠিকভাবে আমাদের কাছে কমপ্লেন না দেয়, অনেক ক্ষেত্রে দালালকে আমরা ধরতে পারি না। তো আজকে একটা সুনির্দিষ্ট একটা খবর আমরা পেয়েছিলাম যে এরকম ঘোরাঘুরি করছে, প্লাস ডায়ালিসিস ইউনিটের ভিতরে ঢুকে গেছে। তো খবর পেয়ে আমাদের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট আছেন ডক্টর ঋতুরাজ ঠাকুরিয়া, উনি গেলেন, গিয়ে ওনাকে মানে একজন সন্দেহজনক ব্যক্তি যিনি অনেকগুলো ক্যাথেটার যেটা আমাদের ডায়ালিসিসে ইউজ হয় ওইটা নিয়ে পেশেন্ট পার্টির সাথে ডিলিং করছিল, তো ওনাকে হাতে নাতে ধরা হলো। তো ধরার পরে জানা গেল যে এই লোকটা গত 4 মাস ধরেই এখানে এগুলা কাজ করে যাচ্ছে। তারপরে আরও কয়েকজনের নাম বললো, এগুলা নাম প্লাস অনেকগুলা ভিজিটিং কার্ডও দেখালো, অনেকগুলো ফার্মেসি বা ওই ডিস্ট্রিবিউটারের নাম লেখা আছে। এগুলো আমরা পুলিশকে অলরেডি দিয়ে দিয়েছি। তো আমাদের একটাই কথা যে রোগীদের ক্ষেত্রে বা রোগীর আত্মীয় স্বজনরা যারা আসেন শিলচর মেডিকেল কলেজে, আমরা কিন্তু অনেক জায়গায় ডিসপ্লে করে রেখেছি যে দালাল মুক্ত শিলচর মেডিকেল কলেজ, কারণ আমরা উই হ্যাভ টেকেন জিরো টলারেন্স এগেনস্ট অল কাইন্ড অফ করাপশনস। সো এটারই পার্ট হিসাবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় দালাল ধরা পড়লেও রোগীরা এগুলা নিয়ে কোনো লিখিত অভিযোগ দাখিল করেন না, যার জন্য ওদেরকে পুলিশ ধরে নিয়ে গেলেও খুব সহজে ওদেরকে ছেড়ে দেয়, ওই দিনই ছেড়ে দেয়। তো এগুলোর ক্ষেত্রে আমরা আশা করছি আমাদের ডিস্ট্রিক্ট প্রশাসন এবং পুলিশ প্রশাসন একটু কড়া পদক্ষেপ নেবেন যাতে শিলচর মেডিকেল কলেজকে দালাল মুক্ত করা যায়। আর আমাদের যারা টিচার্সরা আছেন বা ফ্যাকাল্টিজ আছেন ওরাও অনেক চেষ্টা করে যাচ্ছেন। যেরকম আজকের ক্ষেত্রে তো ফুল ক্রেডিট গোজ টু আমাদের ডক্টর ঋতুরাজ ঠাকুরিয়া, যিনি আমাদের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট। উনি খবর পেয়ে ওনাকে একদম হাতে নাতে ধরে এনেছেন। তারপরে ব্যাপারটা এখন আমরা পুলিশকে সমঝে দিয়েছি এবং উনি লিখিত বক্তব্য দিবেন, তারপরে আমাদের সুপারিনটেন্ডেন্ট স্যার এটা নিয়ে এফআইআর লজ করে দেবেন লোকাল পুলিশ থানা।
Subsequently, Yadam Tanti was taken to the hospital's principal, Dr. Bhaskar Gupta, and superintendent of DEP, Kumar Chakraborty. It was revealed that for the past 4 months, this broker had been selling these items to hospital patients at inflated prices. Yadam Tanti confessed that along with another broker named Shiva Dep, he had been selling medicine supplies to patients for a long time. The hospital authorities handed over the detained broker to the police, and Superintendent Dr. Chakraborty filed a case at the Ghungur outpost regarding this matter. Principal Dr. Gupta stated that operations to make Silchar Medical College Hospital free for brokers will continue. এরপরে আমি যখন অফিসে বসেছিলাম তখন ডায়ালিসিসের একজন টেকনিশিয়ান আসে আমাকে বলে যে এইরকম একজন মানুষ রেগুলার এখানে আসে কিনে পেশেন্টকে ডায়ালিসিসের অনেকগুলো জিনিস ম্যাক্সিমাম জিনিসগুলো আমাদের সব হসপিটাল থেকে দেওয়া হয়, যেগুলো আমাদের স্কিমে থাকে, আর যেগুলো থাকে না এগুলো আমাদের হসপিটাল আমাদের যেটা অমৃত ফার্মাসি থেকে ওখান থেকে আমরা পেশেন্টে পারচেস করি। তো শুনলাম কি এই মানুষজনে রেগুলার এই জিনিসগুলো এখানে নিয়ে ব্যবসায় করে। তারপরে আমাকে মানুষজন যখন বললো কি আজকেও মানুষজন ঘোরাঘুরি করে, আমি ইমিডিয়েটলি মানুষজনকে যাই দেখি উনার ব্যাগ একটা নিয়ে উনি একজন পেশেন্টের সঙ্গে খুব আলাপ করতেছিল। তখন ব্যাগে খুলে দেখি উনার কাছে প্রচুর পরিমাণে ডায়ালিসিস ক্যাথেটার, গাইড ওয়ার আর ইন্ট্রোডিউসার নিডেল এগুলো ওনার কাছে ছিল। সঙ্গে সঙ্গে আমি উনাকে ধরে নিয়ে আসলাম আর আমাদের প্রিন্সিপাল আর সুপারিনটেন্ডেন্ট স্যারকে আমি এই বিষয়টার বিষয়ে জানাইলাম। এরকম অনেক সময় শুনি, কিন্তু পেশেন্টের কমপ্লেন না পেলে এগুলো ধরা মুশকিল। আমরা সবসময় একটা রাউন্ড দিই আর পেশেন্টকেও সবসময় অবগত করে রাখি যে আপনারা এরকম যদি কোনো পেশেন্টের পার্সনে অ্যাপ্রোচ করে ডেফিনেটলি আপনারা আমাদেরকে জানাবেন। কিন্তু আজকে যাই আমরা টিপ অফ পাইলাম সঙ্গে সঙ্গে আমরা এটার উপরে অ্যাকশন নিলাম। শিলচর The Assam State School Education Board ASSEB has postponed the remaining subjects of the Higher Education HS First Year Examination 2025 because of a question paper leak. The postponed exams were to be conducted from March 24 to March 29. In a Saturday order, ASSEB said the move was made after there was reports of a protocol breach. The issue will be discussed during a board meeting on March 24 and additional directives will be issued to all concerned agencies. The row started when the mathematics test, which was initially scheduled for March 21, was rescheduled after a leak of the paper was reported. The authorities had asked institutions to return sealed packets of a question paper, but it was later discovered that some institution had opened the sealed packets 1 day prior to the scheduled test. In the wake of this revelation, the board also feared that the leaks of question paper for other subjects could not be eliminated. The board hence made a decision to cancel the remaining exams to preserve the integrity of the examination process. Authorities are set to review the situation in an upcoming board meeting on March 24, where further steps will be decided. The Communist Party of India, Marxist CPIM, has strongly condemned a violent attack on its leader during a street meeting in Joypur West Para, Rajnagar, West Tripura district, accusing ruling BJP workers of orchestrating the assault. According to the CPIM State Secretariat, the incident occurred around 3:15 p.m. local time on Saturday when party leaders gathered to address local issues related to roads, drinking water and other essential services. Despite notifying the police and obtaining necessary permissions, no adequate security measures were in place. Senior CPIM leaders including West District Secretary Ratan Das, State Committee member Subhashish Ganguly, SFI State Secretary Sandipan Deb and local leader Manik Dhar were also among those present. During the meeting, a group of 13 to 14 BJP workers allegedly led by BJP Mandal President Amitabh Bhattacharya attacked the participants. Several leaders and supporters including Ratan Das, Subhashish Ganguly and others sustained injuries. CPIM accused the administration of negligence and claimed the violence was pre-planned. The party filed an FIR naming the attackers but reported no arrests yet. The CPIM State Secretariat had demanded immediate arrest and legal action, urging authorities to ensure public safety and uphold the law and order. আগরতলা শহরে পার্টির উদ্যোগে বিভিন্ন যে স্থানীয় সমস্যাগুলো, রাস্তা, জল, বিদ্যুৎ, আগরতলা মিউনিসিপ্যালিটিতে মশার উপদ্রব, এগুলো নিয়ে সিদ্ধান্ত আছে স্থানীয় ভিত্তিতে বিভিন্ন ওয়ার্ডে আমরা জনগণকে সঙ্গে নিয়ে মিটিং করা এবং মিউনিসিপ্যালিটির ডেপুটেশন। আজকে এরকম একটা মিটিং ছিল জয়পুরে।
জয়পুর যে ব্রিজটা আছে ব্রিজটার সামনে। তো এখানে তো এই প্রথমত জমায়েত হয়ে মিটিং শুরু হয়েছিল। মিটিং শুরু হয়ে প্রথম জেলা সম্পাদক রতন দাস বক্তৃতা করার পরে শুভাশিস গাঙ্গুলি আমাদের যে প্রাক্তন সদরের সম্পাদক আলোচনা করছিলেন। এমন সময় অতর্কিতে 15 থেকে 20 জন এই মিটিংটাতে আক্রমণ করে, তাতে শুভাশিসকে প্রথম আক্রমণ করে রতন দাস, সুভাষ দাস সহ এরকম আরও 10-12 জনই ইনজিউর্ড হয়েছে। এখানে আমরা 5 জনকে নিয়ে এসেছি যাদের খুব সিরিয়াস অবস্থা। এবং যেটা বক্তব্য আমাদের এখানে স্থানীয় নেতৃত্ব পশ্চিম থানাকে আগের থেকে জানানো হয়েছিল, তো তারা তো সেখানে উপস্থিত ছিল না। এবং পরে অনেকজন বিভিন্নভাবে গিয়ে গোপনে আস্থান করে পুলিশ এখন গিয়ে তাদেরকে সেখান থেকে নিয়ে এসেছেন। আশিস গাঙ্গুলি বক্তব্য রাখছিলেন, তখনই আক্রমণটা লাঠি এবং রড ইত্যাদি নিয়ে আক্রমণ করেছে। আর আমাদের তারা তো তাদের হাতে শুধু পতাকাই ছিল, আর তো কিছু ছিল না। আপনারা কতজন আহত হয়েছে এখন 10 থেকে 12 জন। হসপিটালে প্রাথমিকভাবে ছেড়ে দিয়েছি 4-5 জনকে, আর 5 জন এখানে আছে। IGM-এ দেখানোর পরে তারা এখান থেকে রেফার করেছে ট্রমা সেন্টারে। তাদের প্রত্যেকেরই প্রায় হেড ইঞ্জুরি আছে, এখন সিটি স্ক্যান হচ্ছে। অনেকের বুকে ব্যথা পেয়েছে, হাতে হয়েছে, এবং পরে বোঝা যাবে তারা হাসপাতালে অ্যাডমিট থাকতে হবে কিনা। কি বলবেন? তাদের তো ইলেকশন লাগে না, এখন যে মানুষ যেভাবে আমাদের পক্ষে বেরিয়ে আসছে বিভিন্ন জায়গায়, প্রায় এখন পর্যন্ত আগরতলা শহরে 10 থেকে 12টা ডেপুটেশন হয়েছে। লেকচুনি বাজারের আক্রমণকে ভিত্তি করে আমরা 6 থেকে 7 দিন বিভিন্ন জায়গায় মিছিল আমরা সংগঠিত করেছি। তাতে মানুষ যেভাবে সাধারণ মানুষ বেরিয়ে এসছে, তাদের সন্ত্রাসের ভেড়াচালকে ভেদ করে, এটা বোধহয় তাদের সহ্য হচ্ছে না। এটাই মূল কারণ। তাদের তো জমিদারি, এটা তারা ছাড়া আর অন্যরা কেন করবে, এটা মনে হচ্ছে আর কি আমরা সাধারণ কথাতে। কিন্তু আমরা বলবো যারা আক্রান্ত হয়েছে তারাও বলছে, একজন যে আক্রান্ত হয়েছে যে রোজা আছে, আমরা তাকে বলেছিলাম যে তুমি একটু খাবে কিরকম, না, তারপরেও আমি আছি, আমি আমার ধর্মও মানব এবং পার্টির পক্ষে দাঁড়িয়ে কাজ করব, এই মানসিকতা নিয়ে আছে। তবে এই আক্রমণ করে প্রতিহত করতে পারবে না সিপিআইএমকে। A delegation of Supreme Court judges which is on a visit in Manipur attended a duodecennial celebration in Imphal on Sunday. Supreme Court Judge Justice B.R. Gavai inaugurates the Secretariat of Chief Justice of High Court of Manipur and other court building and projects. At the event, the delegation of judges met and interacted with the officials present. On Saturday, a 5-member Supreme Court judges delegation led by Justice B.R. Gavai arrived in Imphal, Manipur. The delegation comprising Justices B.R. Gavai Suryakant, Vikram Nath, M.M. Sundaresh, K.V. Vishwanathan and N. Kotishwar arrived in Manipur. Justice Gavai, Executive Chairman of NALSA, on Saturday inaugurate legal service camps and medical camps across all districts of Imphal East, Imphal West and Ukhrul district. Heading on to the next news, former Member of Parliament Rebati Tripura on Sunday addressed a press conference at the state BJP headquarters expressing his concern over the ongoing protest by the Tipra Mota's youth wing demanding the use of the Roman script for the Kokborok language. While acknowledging the democratic right to protest, she stressed the protest should remain non-destructive and non-case inconvenience to the general public. Rebati Tripura pointed out that Tipra Mota, being a coalition partner of the ruling government, should reconsider its approach after Chief Minister Dr. Manik Saha's recent statement in the Assembly. The Chief Minister had already assured that the government will take necessary steps and discussions regarding the use of the Roman script for Kokborok. In this context, the continuation of the protest is questionable, he remarked. He condemned the act of blocking vehicles providing essential services during the protest, calling it unfortunate and unacceptable. The right to protest is fundamental in a democracy, but it should not turn destructive. Protesters must ensure that common people are not subjected to suffering. Rebati Tripura made a heartfelt appeal to the people of Tripura, urging Tipra Mota to withdraw their protest in light of the government's willingness to engage in dialogue. এটা সুব্রতদা বলবেন যেহেতু পার্টির ব্যাপার উনি স্পোক্সপারসন। সুব্রতদা একটু
একটা বিষয় হচ্ছে ভারতীয় জনতা পার্টি একটা সাংবিধানিক দল, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দল, সুশৃঙ্খল দল। ভারতীয় সংবিধানে রোমান স্ক্রিপ্টকে কোথাও নেওয়া যাবে এইরকম কোনো সংস্থান আছে কিনা তাদেরকে একটু খুঁজে দেখতে হবে, এবং সংবিধান অনুযায়ী যা হওয়ার তাকেই ভারতীয় জনতা পার্টি সমর্থন করবে এবং সেটাই গ্রহণ করবে। যেটা সংবিধানে নেই সেই বিষয় নিয়ে ভারতীয় জনতা পার্টি কোনো কথাই বলবে না। একটা প্রশ্ন, বিধানসভা শুরুর আগের দিনে রাত্রিবেলা মুখ্যমন্ত্রীর বাসভবনে আপনাদের শরীরদল আইপিএফটি এবং ত্রিপুরা তথা বিজেপি একসঙ্গে মুখ্যমন্ত্রী সকাশে বৈঠকটি হয়েছিল। এর পরের দিনেই আন্দোলন কর্মসূচি তারা হাতে নিয়েছে। সেক্ষেত্রে আপনারা বলছেন চেষ্টা করছেন, আপনারা কি কোথাও ব্যর্থতার প্রমাণ দিচ্ছেন না সেই জায়গাতে? দেখুন, একটা বিষয়, বিধানসভার আগে যখন পরিষদীয় মিটিং হয় সেই মিটিংটি অবশ্যই বিধানসভায় কি আলোচনা হবে, বাজেট অধিবেশনে কি কি আলোচনা হবে, কোন কোন বিষয়গুলি ইতিবাচক রয়েছে সেইগুলি নিয়ে, এবং একটা স্ট্র্যাটেজিক বৈঠক সেটা হয়, কৌশলগত বৈঠক হয় সেখানে। তো এইটার সঙ্গে ওই বিষয়টা তেমন কোনো সম্পর্ক আছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। যদিও এটা সরকারের বিষয়, এই বিষয়টিতে বিধানসভায় ওই মিটিং এ কি আলোচনা হয়েছিল সেটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় রয়েছেন, উনি বলতে পারবেন, এবং কারণ সেটা ওনাদের বিষয়। বাজেটের আগে সেটা একটা ফর্মালিটি, কেন্দ্রীয় বাজেটও আমরা তাই দেখি, মাননীয় প্রধানমন্ত্রীজি একটা বৈঠক করেন অর্থমন্ত্রী সহ বাকি পরিষদীয় মন্ত্রী যারা আছে, এখানেও তাই হয়েছে। এখানে বাকি কি এজেন্ডা ছিল এই বিষয়টা আলোচনা হয়েছে কিনা সেটা আমাদের জানার কথা নয়। এটা যারা ভোগান্তি দিচ্ছে তাদেরকে জিজ্ঞেস করুন কবে নাগাদ স্বস্তি দিতে পারে। আমাদের শরিক দল, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল বিধানসভায় অলরেডি বলে দিয়েছেন যে ওই চুক্তি অনুযায়ী কি কি সংস্থান রয়েছে সেই ধরনের বিবৃতি একটি তিনি দিয়েছেন। তো এটা সম্পূর্ণ স্পষ্টীকরণ রয়েছে। বাকিটা আমরা শুধু আমাদের মাননীয় প্রাক্তন সাংসদ রেবতী দাস সঠিক বললেন, আমরা আশা করব তারা একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে, শরিক দল হিসেবে এমন কিছু করবেন না যাতে জনসাধারণের মধ্যে ক্ষোভ সঞ্চারিত হয়, যাতে মানুষের কোনো অসুবিধা হয় বা আমাদের কোনো ক্ষেত্রে চরম মূল্য দিতে হয়, এমন কিছু করবেন না, সেটা আমরা প্রত্যাশা করব। সবাইকে ধন্যবাদ। The National Integration Tour for 34 women from Manipur culminated in a grand flagging ceremony at Haflong Hall, Mantripukri, where March Gen Rafrup Singh, YSMSM Inspector General Assam Rifles, South, and Mrs. Navjit Kaur, Regional President ARWWA, welcomed the participants. Organized from 13 to 22 March 2025 as part of Operation Sad Bhavna, the initiative provided a transformative experience offering exposure to India's rich heritage, development and the vital role of women in nation building. The participants hailing from different parts of Manipur embarked on a journey through Ahmedabad, Gandhinagar and Kolkata, engaging in a meaningful interaction and witnessing India's diverse cultural and developmental landscape. The tour was a step towards empowerment and integration, and a key highlight was in the meeting, which was by Sri Acharya Devrat, Governor of Gujarat, where discussions centered around the role of women in fostering unity and driving social change. They also interacted with Major General Gaurav Baga, General Officer Commanding 11 RAPID at Headquarter 11 Rapid, gaining a deeper understanding of the Indian Army's contribution beyond security. The journey was more than a tour, it was a message of resilience and harmony, and the flagging-in ceremony was celebration of the spirit of Manipur's women who returned with renewed inspiration to contribute to the state's progress. The Assam Rifles remains steadfast in its commitment to fostering unity, empowering communities and strengthening the fabric of peace in Manipur. Under the initiative of District Administration of Senapati, a joint cleanliness drive at Senapati River on Clean Senapati River campaign is held today along the stretch of around 8 kilometers from Mount Everest College parking at
Kathiko Karong under the theme Keep It Clean, Keep It Flowing. The Deputy Commissioner of Senapati Mamoni Dole IS led the Clean Senapati River campaign and was accompanied by Rang David Kung, MCS, ADM, ADC Senapati and Adhar Mahyo, MCs ADC CEO Senapati during the cleanliness drive to Senapati River stretch from Mount Everest College parking to Kathiko Karong of the around 8 kilometers along the Senapati HQ area, which has been densely populated area covered. In altogether, around 2,000 people participated in Clean Senapati River campaign. Around 40 tons of garbage mixed waste was collected during the cleanliness drive. The collected waste were disposed at designated place by Karong Senapati Town Committee, and the cleanliness drive will continue on 25 March, Tuesday, with the focus of black spots area. Strict warnings against such rampant disposal of waste in the river was issued during the physical survey. It may be mentioned that the Clean Senapati River campaign is an initiative of the Senapati District Administration which aimed at restoring and preserving Senapati River, which is the lifeline of the town. It is a step towards environmental preservation, ensuring that the river pollution is controlled and it remained a resource for the future generation. This campaign aims to raise awareness, engage communities and foster collective action to combat pollution, promote river conservation. The campaign envisages a collaborative effort of district administration, autonomous district council, Karong Senapati Town Committee CSOs, village or community leaders and volunteers for taking up river cleaning drives, spreading awareness through community engagement and use of social media. That was on the Clean Senapati River campaign. Those are all the updates for now. Stay tuned for more and keep watching Hornbill TV.